আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ছোট্ট আইন নিয়ে পড়ব। আর যেহেতু সুনির্দিষ্ট পত্রিকার আইনের আজকের প্রথম ক্লাস, তো একেবারে প্রথম থেকে শুরু করব। যেন আপনারা পর্যায়ক্রমে ক্লাসগুলা দেখলে যেন আপনাদের সুনির্দিষ্ট পত্রিকার আইন সংক্রান্ত যত প্রশ্নই থাকবে যেন আপনারা সেটা সমাধান করতে পারেন। আর বিশেষ করে সুনির্দিষ্ট পত্রিকার আইন থেকে আমরা জেনে নেই যে প্রিলি পরীক্ষায় এই সুনির্দিষ্ট পত্রিকার আইন থেকে কিন্তু 10টা এমসিকিউ থাকে। আর রিটেন পরীক্ষায় একটা রিটেন প্রশ্ন থাকে যেটার মান হচ্ছে 15 নম্বর। অতএব আপনি চাইলেই এই সুনির্দিষ্ট পত্রিকার আইন থেকে কিন্তু একটা রিটার্ন প্রশ্ন অনায়াসে লিখতেই পারেন। যেহেতু এখানে 57টা ধারা, যদি একটু ভালোভাবে রপ্ত করতে পারেন, বিশেষ কৌশল অবলম্বন করে যদি সুনির্দিষ্ট পত্রিকার আইনটাকে আপনি সুন্দরভাবে আয়ত্ত করে সেটাকে আবার পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু আপনার নাম্বার ওঠানো অনেক সহজ। যেহেতু আইনটা ছোট, ধারা অল্প, পাশাপাশি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ নেই, 57টা ধারা। এর মধ্যে কিছু ধারা আছে খুব গুরুত্বপূর্ণ, সেই ধারাগুলো আয়ত্ত করলেই আশা করি ইনশাল্লাহ আপনারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে আহ, প্রশ্ন সেটা সহজেই আপনারা সমাধান করতে পারবেন। আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথমত আমরা যেহেতু সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ছি, তো সুনির্দিষ্ট প্রতিকার আইন এটা হচ্ছে 1877 সালের আইন। হ্যাঁ, 1877 সালের আইন, কিন্তু এটা কত নম্বর আইন? আমি এর আগে একটা ক্লাস দিয়েছিলাম যে ওখানে মোটামুটি যারা বার কাউন্সিল পরীক্ষার্থী তাদের সুবিধার্থে যেন আপনারা সহজে জানতে পারেন যে কোনটা কত সালের আইন। আমরা জানি যে সাক্ষ্য আইন এবং সুনির্দিষ্ট পত্রিকার আইন এটা হচ্ছে 1 নম্বর আইন। এখন সুনির্দিষ্ট পত্রিকার আইনটা হচ্ছে 1877 সালে 1 নম্বর আইন। তারপরে আমরা চলে আসি, চলেন এটার বিষয়ে একটু ইতিহাস জেনে নিই। এটা কে সর্বপ্রথম আপনার এই খসড়াটা প্রণয়ন করেন? তিনি হচ্ছেন ডক্টর হোয়াইটলি স্টোকস, যিনি সর্বপ্রথম এই আইনটার খসড়াটা প্রণয়ন করেন। তারপরে আমরা জানি যে এটা একটা প্রতিকারমূলক বা তত্ত্বগত আইন। আর এটা আপনার 1877 সালের 1 মে থেকে কার্যকর করা হয়। আর এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা আছে মোট 57টি। আর এটা সর্বশেষ সংশোধনী করা হয় 2004 সালের 27 নম্বর আইন দ্বারা 21-এর ক ধারা সংযোজন করা হয়। এবং এই সংশোধনটা কিন্তু 1 জুলাই 2005 থেকে কার্যকর করা হয়। তাহলে এখান থেকে কিন্তু আপনি জাস্ট এই যে একটা স্লাইড থেকে আপনি 2 থেকে 3টা এমসিকিউ পেতে পারেন, যদি আপনার ভাগ্য ভালো হয়, জাস্ট এইটুকু তথ্যের মধ্যে। তারপরে আমরা জানবো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, আমরা তো শুরু করছি, কোনো ধারায় আপাতত বাদ দিব না, সবগুলা ধারাই পড়ে যাব। এই জন্য আমি ধারা 3 থেকে শুরু করলাম। যে ধারা 3-এ আমাদের দেওয়া আছে যে ইন্টারপ্রিটেশন ক্লজ, অর্থাৎ ব্যাখ্যা বা অনুচ্ছেদ। ব্যাখ্যামূলক যে অনুচ্ছেদগুলো আছে, যেখানে আপনারা এই অনুচ্ছেদ 3-এ, ধারা 3-এ পাবেন হচ্ছে 3টা সংজ্ঞা পাবেন, যে বাধ্যবাধকতা, তারপর হচ্ছে জিম্মা, আর হচ্ছে জিম্মাদার। এখন দেখেন, বাধ্যবাধকতা এটা কখন তৈরি হয়? এটা তখনই তৈরি হয় যখন আপনার সাথে অন্য একজন ব্যক্তির চুক্তি সম্পাদন হয়, তখনই এটার এই বাধ্যবাধকতাটার সৃষ্টি হয়। এমনকি আইন দ্বারা সেটা সৃষ্টি হয়। আর এটা কে করে? এটা সবসময় আদালত করে। বাধ্যবাধকতা যেই আপনার এই বাধ্যবাধকতা মান্য করার বা মেনে নেওয়ার যে আদেশগুলা, সেটা আদালত দেয়। হ্যাঁ, তো এইটা এই জন্য আইন দ্বারা সৃষ্ট। বাধ্যবাধকতা হচ্ছে আপনার আইন দ্বারা সৃষ্ট। এই জন্য এটাকে আমরা বলতে পারি যে আইন দ্বারা কার্যকরীকরণ প্রতিটি আদেশই হচ্ছে, প্রতিটি আদেশ বা প্রতিটি দায়িত্ব এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন দেখেন জিম্মা, আমরা জিম্মা বলতে কি বুঝি? এই জিম্মাটাও কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। কারণ জিম্মাটা হচ্ছে যখন এই চুক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে, আপনি একজনের সাথে কারো কাছে কোনো কিছু নিয়ে একটা চুক্তি করবেন, ওই চুক্তিটা করা মানে হচ্ছে চুক্তির সাথে সাথে একটা জিম্মার প্রশ্ন চলে আসতেছে। অথবা আপনি কারো কাছে কোনো একটা জিনিস, হ্যাঁ, তার কাছে রাখবেন। এই যে রাখলেন, তার কাছে যে আপনার গুরুত্বপূর্ণ জিনিসটা তার কাছে রাখলেন, তাকে যে বিশ্বাস করলেন, হ্যাঁ, এই যে বিশ্বাস করাটা, এইটাই হচ্ছে জিম্মা। আর জিম্মাদার, এই যে বিশ্বাস করে যে ব্যক্তির কাছে আপনি রাখলেন ওই জিনিসটা, ওই ব্যক্তিটা হচ্ছে জিম্মাদার। মানে আপনার বিশ্বাসের ফলে আপনি যে জিনিসটা যে ব্যক্তির কাছে অর্পণ করলেন, আপনার গুরুত্বপূর্ণ জিনিসটা যার নিকট অর্পণ করলেন, এই যে উনি যে আপনার গুরুত্বপূর্ণ জিনিসটা সংরক্ষণ সংরক্ষণ করলেন বা দায়িত্ব নিলেন, এটা তিনি সংরক্ষণ করবেন বা তিনি তার নিজ দায়িত্বে রেখে দিবেন।
যত্ন করে। এখন দেখেন এই যে তিনি যে দায়িত্বটা নিলেন, তিনি হচ্ছেন জিম্মাদার। আর আপনি যে বিশ্বাসের উপর ভিত্তি করে যে তাকে কোনো কিছু রাখছেন, যে পণ্যটা রাখছেন, এই যে বিশ্বাসটা, এটা হচ্ছে জিম্মা। তো এখন চলেন আমরা ৩ ধারায় ৩টা ক্লজ ছিল সেটা আমরা জেনে নিলাম। এখন আমরা ৪ ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪ ধারায় কি বলা আছে? সুনির্দিষ্ট ৪ ধারাটা আইনের ৪ ধারাটা হচ্ছে সেভিংস অর্থাৎ সংরক্ষণ। এখন আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিন্তু ১০টা অধ্যায় আছে। চলেন চট করে একটু অধ্যায়গুলো জেনে নিই। আমরা জানি প্রথম অধ্যায় হচ্ছে ৮ থেকে ১১ ধারা, যেখানে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সংক্রান্ত আলোচনা আছে। তারপর অধ্যায় ২, যেখানে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা আছে, সেটা হচ্ছে ধারা ১২ থেকে ৩০। তারপর তৃতীয় অধ্যায় হচ্ছে দলিল সংশোধন, ধারা ৩১ থেকে ৩৪। চতুর্থ অধ্যায় হচ্ছে চুক্তি বাতিল, ধারা ৩৫ থেকে ৩৮। আর পঞ্চম অধ্যায় হচ্ছে দলিল বাতিল, ৩৯ থেকে ৪১ ধারা পর্যন্ত। আর অধ্যায় ৬ বলা আছে ঘোষণামূলক প্রতিকার, এখানে শুধু ২টা ধারা আছে, ৪২ এবং ৪৩। আর সপ্তম অধ্যায় আছে হচ্ছে রিসিভার নিয়োগ, ধারা ৪৪। আর ৪৫ থেকে ৫১, যেটা অষ্টম অধ্যায়, সেটা বিলুপ্ত করা হয়েছে। আর নবম অধ্যায় হচ্ছে নিষেধাজ্ঞা, মানে সাধারণভাবে নিষেধাজ্ঞা, সেটা হচ্ছে ৫২ থেকে ৫৩। আর দশম অধ্যায় হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, যেখানে ধারা আছে ৫৪ থেকে ৫৭। মোটামুটি আমরা এই ১০টা অধ্যায় পাই সুনির্দিষ্ট প্রতিকার আইনে। এখন আমরা সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের যে পদ্ধতি, সেটা আমরা জানবো। আদালতে আপনি যদি কোনো একটা বিষয়ে মামলা করেন, হ্যাঁ, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোনো একটা চুক্তি নিয়ে বা কোনো একটা কাজ নিয়ে কারোর সাথে আপনার ওইরকম বিরোধ যদি তৈরি হয়, তাহলে ওই বিরোধটার বিষয়ে যদি আপনি আদালতে মামলা করেন, তাহলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনাকে আদালত কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করবে, এটা বলা আছে হচ্ছে ধারা ৫-এ। ৫ ধারায় ৫ প্রকার পদ্ধতির কথা বলা আছে। সেটা হচ্ছে যে কোনো সম্পত্তির দখল গ্রহণ করবে আদালত, এবং তা যে দাবি করতেছে সেটা আবার তাকে অর্পণের মাধ্যমে। তারপর হচ্ছে যে কোনো পক্ষ কোনো কাজ করার ব্যাপারে তাদের বাধ্যবাধকতা আছে, এমন কোনো পক্ষকে ওইরকম কাজের আদেশ প্রদানের মাধ্যমে। ৩ নম্বর হচ্ছে যে কাজ না করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে তা থেকে বিরত রাখার মাধ্যমে। আর ৪ নম্বর হচ্ছে পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে, যেটা মধ্যে ক্ষতিপূরণটা বাদ যাবে, অর্থাৎ ক্ষতিপূরণ থাকবে না। আর ৫ নম্বর হচ্ছে একজন রিসিভার নিয়োগের মাধ্যমে। এখন দেখেন আমরা ৫ ধারায় ৫ প্রকার পদ্ধতির কথা বলা আছে, যেহেতু এই ৫ ধারায় ৫টি ক্ষেত্রে যে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়, এই ৫ ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু ভালো করে নিজেরা আরো একটু রপ্ত করে নিবেন, বারবার করে পড়ে নিবেন। এটা